যখন কোনো একটা ছেলে অথবা একটা মেয়ের জন্ম হয় তখন কি হয়, মা সেই ছেলে এবং মেয়ে তাদের দুজনকেই টেক কেয়ার করে, ব্রেস্ট ফিডিং করে। তারা তার মায়ের শরীর থেকে খাদ্য গ্রহণ করে এবং মা তাদেরকে লাভ, সেফটি, কেয়ার এগুলো প্রোভাইড করে। এবং সন্তানের যখন বাথরুম করে সেগুলো মা পরিষ্কার পরিচ্ছন্ন করে। যার ফলে কি হয়, মায়ের সঙ্গে সন্তানের একটা ক্লোজ সার্কিট তৈরি হয়, একটা বৃত্তের মতো অংশ তৈরি হয়, যে বৃত্তের মধ্যে শুধু মা এবং তার সন্তানের অস্তিত্ব থাকে, যেখানে সন্তান তার মায়ের প্রতি আকর্ষণ বোধ অনুভব করে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে এই আকর্ষণ বোধটা চিরস্থায়ী, অর্থাৎ ছেলেটা তার মায়ের প্রতি আকর্ষণ বোধ অনুভব করছে এবং বড় হয়ে যাওয়ার পরেও সেই ছেলেটা একটা নারীর প্রতি আকর্ষণ বোধই অনুভব করে, যার মধ্যে সে তার মায়ের কোনো একটা অংশ বা টুকরোকে দেখতে পায়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটা অতিরিক্ত ফেজ বা একটা অতিরিক্ত অংশ থাকে, যেখানে সে তার মায়ের প্রতি আকর্ষণ বোধ ছিল, কিন্তু একটা সময় পরে গিয়ে সেই আকর্ষণ বোধটা স্লিপ করে বা চেঞ্জ হয়ে অথবা ডেভিয়েট হয়ে তার বাবার প্রতি আকর্ষণ বোধ তৈরি হয়। এবং এই যে আকর্ষণ বোধটা, তার উপরেই নির্ভর করে পরবর্তীকালে জীবনে সে পুরুষদের প্রতি বা ছেলেদের প্রতি তার যৌন আকাঙ্ক্ষা বা কামনাগুলো সৃষ্টি হয়, যে কারণে সেটা নারী হয়ে ওঠে সম্পূর্ণরূপে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আকর্ষণ বোধ মেয়েদের ক্ষেত্রে মায়ের অভিমুখ থেকে পরিবর্তন হয়ে তার বাবার অভিমুখে যাচ্ছে, এটা কখন ঘটছে এবং এক্স্যাক্টলি ঠিক কিভাবে ঘটছে, এই প্রশ্নটাই হচ্ছে একটা অতিরিক্ত জিনিস, যেটা ছেলেদের জীবনে বা ছেলেদের যে মানসিক জীবন তার মধ্যে এই ঘটনাটা ঘটে না। তারা মায়ের প্রতি আকর্ষণ আছে এবং চিরকাল মানে সেই অবস্থাতেই তারা থাকে। কিন্তু এই যে অতিরিক্ত জিনিসটা, এটা মেয়েদের যে মনস্তাত্ত্বিক যে গঠনটা সেটাকে জটিল করে ফেলে। এবং যার ফলে আমরা অনেক সময় এরকম বলে থাকি যে মেয়েদের মন বোঝা অনেক কঠিন, বা মেয়েদের মনকে কেউই বুঝতে পারে না কোনো পুরুষ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিষয়টা এমন নয়। মেয়েদের মন বোঝা কঠিন শুধুমাত্র ছেলেদের জন্য কঠিন এমনটা নয়, বরঞ্চ একটা মেয়ের পক্ষেও তার নিজের মন বোঝা বা অন্য একটা মেয়ের মন বোঝা তুলনামূলকভাবে অনেক কঠিন একটা ছেলের নিজের মন বোঝা বা অন্য একটা ছেলের মন বোঝার থেকে। তো কেন? কারণ এই অতিরিক্ত ফেজটা বা এই অতিরিক্ত যে ঘটনাটা ঘটছে, তার মায়ের অভিমুখে যে আকর্ষণ বোধটা সেটা পরিবর্তন হয়ে তার বাবার অভিমুখে যাচ্ছে। এটা কিভাবে ঘটছে এবং কেন ঘটছে, আজকের ভিডিওতে আমরা সেটাই বোঝার চেষ্টা করব। এবং এই প্রশ্নটার মাধ্যমে আমরা নারীর যে মনস্তত্ত্ব এবং তার যৌন কামনার যে মনস্তত্ত্ব সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। এই ঘটনাটার মধ্যে সাধারণত আমাদের মনে হতে পারে এখানে একটা চেঞ্জ অফ অবজেক্ট, অর্থাৎ যে বস্তুটার প্রতি একটা আকর্ষণ ছিল সেটা হচ্ছে মা, সেটা পরিবর্তন হয়ে বাবা হয়েছে। তবে এই পরিবর্তনটা শুধুমাত্র সেই বস্তুটার পরিবর্তন হয়েছে এমনটা নয়। এই পরিবর্তনটা অত্যন্ত সরল বা সিম্পল নয়। এই পরিবর্তনের ফলে আরও একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে মায়ের প্রতি একটা ঘৃণা অথবা একটা ঈর্ষা বা একটা জেলাসি তৈরি হয়। মানে মায়ের সঙ্গে একটা রিভেলরি, অর্থাৎ মায়ের সঙ্গে একটা দ্বন্দ্ব তৈরি হয় নারীর মনে, যেটা তার অবচেতন মনে থাকে, যে দ্বন্দ্বটা পরবর্তীকালে গিয়ে সমাধান হয়ে যায়। কিন্তু তার কোনো একটা টুকরো অংশ বা একটা খণ্ড অবচেতন মনের মধ্যে চিরকালই বেঁচে থাকে, এবং যে খণ্ডটা পরবর্তীকালে সেই নারীটা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন সেটা আবার তার মনের মধ্যে ফিরে আসতে পারে, বা বাইরের কোনো ঘটনার দ্বারা সেটা ট্রিগার হতে পারে, যার ফলে তার মায়ের প্রতি যে হেট্রেড, সেই হেট্রেডটা বা সেই জেলাসি বা সেই এনভিটা তার জীবনের সে কোন পুরুষের সংস্পর্শে আসছে বা সে তার লাইফ পার্টনারকে কিভাবে চয়েস করছে, তার যৌন জীবনটা কেমন হবে ইত্যাদির উপরে সেই হেট্রেড বা সেই ঘৃণাটা প্রভাব বিস্তার করে। সেই ঘৃণাটা তার মধ্যে একটা রোল প্লে করে। সেই জিনিসটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা এটা বুঝবো যে ওই অবজেক্টের পরিবর্তন, মানে মায়ের প্রতি আকর্ষণ থেকে বাবার প্রতি যে আকর্ষণটা নারীর মধ্যে তৈরি হচ্ছে, এটা সরল নয়, বরং এখানে বাবার প্রতি আকর্ষণের সঙ্গে সঙ্গে মায়ের প্রতি একটা রিপালশন, মায়ের থেকে একটা দূরত্ব বা একটা ঈর্ষার মনোভাব তৈরি হচ্ছে। সেটা যদি আমরা ধরতে পারি তাহলে নারীর মনের এই জটিলতাটাকে আমরা অনেক সহজে বুঝতে পারবো। এবং ধীরে ধীরে আজকের ভিডিওর মধ্যে আমরা সেই পুরো জিনিসটাকে বোঝার চেষ্টা করব ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিটিক যে কনসেপ্ট তার মাধ্যমে, যেখানে আমরা মেয়েদের যে ওডিপাস কমপ্লেক্সের যে স্টেজ সেটাকে আমরা বুঝবো, মেয়েদের যে প্রি ওডিপাস কমপ্লেক্স স্টেজ যেটাকে বলা হয়, ওডিপাস কমপ্লেক্স স্টেজ আসার আগে সেটাকে আমরা বুঝবো, এবং তার সাথে সাথে আমরা বুঝবো মেয়েদের মানসিক জীবনটা ঠিক কীরকম হয়। এই তিনটে প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই পুরো ভিডিওতে, যেটা অত্যন্ত ডিপ এবং একটু
কমপ্লেক্স ভিডিও হবে, তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবে, তাহলে গিয়ে পুরো জিনিসটা স্পষ্ট হবে এবং বুঝতে পারবে। 2.5 থেকে 3 বছর বয়স পর্যন্ত সেই মেয়েটা তার মায়ের প্রতি তার সমস্ত মানসিক যে আকর্ষণ বা সাইকিক যে এনার্জিটা সেটা তার মায়ের প্রতিই থাকে। কিন্তু 3 থেকে 5 বছরের সময়কালে সে ধীরে ধীরে এটা খেয়াল করতে শুরু করে যে ছেলেদের এবং মেয়েদের যে শারীরিক গঠনটা সেটা আলাদা আলাদা, এবং এই শারীরিক গঠন আলাদা হওয়ার ফলে সে দুটো জেন্ডারকে তাদের মধ্যে যে পার্থক্যটা সেটা সে বুঝতে পারে। এবং সে কোনো একটা সময় খেলার সময় তার বান্ধবীদের সাথে বা বন্ধুদের সাথে খেলার সময় সেটা খেয়াল করতে পারে যে তার শরীরটা যেমন, তার যে যৌনাঙ্গটা সেটা ঠিক যেরকম তার বন্ধুদের যে খেলার সাথী, তার যে ছোট ভাই আছে বা বড় দাদা আছে বা আশেপাশে তার বন্ধু বান্ধবীদের মধ্যে বা তাদের মধ্যে সেরকম যৌনাঙ্গ না, তাদের যৌনাঙ্গটা আলাদা। যখন সেটা নোটিস করতে পারে যে ছেলেদের কাছে একটা অতিরিক্ত যৌনাঙ্গ আছে, যেটাকে বলা হয় পেনিস, মানে পুরুষ যে যৌনাঙ্গটা সেটা শরীরের থেকে বর্ধিত অবস্থায় থাকে, তখন মেয়েদের মধ্যে একটা ভীতি কাজ করে, যেটাকে বলা হয় কি পেনিস এনভি। এবং যখন সে এটা প্রথমবার জানতে পারে যে তার শরীরের গঠন এবং ছেলেদের শরীরের গঠনটা আলাদা, তখন তার মায়ের প্রতি একটা বিরুদ্ধ মনোভাব তৈরি হয়, একটা রেষারেষি মনোভাব তৈরি হয়, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব, একটা এনভি তৈরি হয়। সে মনে করে যে তার মা তাকে কম কিছু দিয়েছে জন্মের সময়, তার মা তাকে সম্পূর্ণভাবে তাকে তৈরি করেনি, যার ফলে সে তার দোষটা তার মাকে দেয়। এবং এই মনোভাবটা থেকেই তার যে অবজেক্ট চয়েস, অর্থাৎ তার যে আকর্ষণটা তার মায়ের প্রতি ছিল সেটা পরিবর্তন হয়ে শিফট হয়ে তার বাবার প্রতি চলে যায়। কারণ সে জানে তার কাছে যে জিনিসটা নেই সেটা হচ্ছে কি পেনিস, সেই পুরুষ যৌনাঙ্গটা, এবং সেটা তার বাবার কাছে আছে, এবং যার ফলে তার যে আকর্ষণ বোধটা তার বাবার প্রতি চলে আসে। সে মনে করে বাবার কাছে কোনো একটা অতিরিক্ত জিনিস আছে। কিন্তু এইখানে পেনিস বলতে শুধুমাত্র বস্তুগত দিক থেকে বোঝানো হচ্ছে না, এটা ফ্যালিক স্টেজ, যেটাকে বলা হয় 3 থেকে 5 বছর বয়সে যে স্টেজে আমরা মানে নারীরা এবং পুরুষরাও যে স্টেজে থাকে, ফ্যালিক স্টেজ, অর্থাৎ যৌনাঙ্গের একটা মানসিক কনসেপ্ট আমাদের মধ্যে তৈরি হয়। তার আগে পর্যন্ত আমাদের শরীর সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না, ঠিক আছে? আমরা বুঝি না যে আমাদের পুরো শরীরটা একটা ইউনিটের মতো বা কোহ্যারেন্ট, আমার হাত পা আমার চোখ মাথা সবগুলো জুড়ে আছে, একটাই ইউনিট বা একটা বস্তু। যখন 3 থেকে 5 বছরের ফ্যালিক স্টেজে যখন পৌঁছায় এবং নারীরা এটা জানতে পারে তাদের যৌনাঙ্গ এবং পুরুষের যৌনাঙ্গ আলাদা, তখন তার মনের মধ্যে যে কনসেপ্টটা তৈরি হয় পুরুষের যৌনাঙ্গ সম্পর্কে, সেই যে কনসেপ্টটা সেটা তার শরীরে নেই, সেটা সে ল্যাক করে। এই যে না থাকাটা, সেটাই হচ্ছে তার মায়ের প্রতি একটা ঈর্ষার মনোভাবকে জন্ম দেয়, এবং তার আকর্ষণ বোধটা মায়ের থেকে পরিবর্তন হয়ে তার বাবার প্রতি চলে যায়। এই যে মুহূর্তে তার বাবার প্রতি আকর্ষণটা গেল, কেন গেল? কারণ তার কাছে যে জিনিসটা নেই, যেটা সে ল্যাক করে, সেটা হচ্ছে তার বাবার কাছে আছে, এবং বাবা তাকে সেই জিনিসটা প্রোভাইড করতে পারবে, সেই পেনিসটা, অর্থাৎ সেই পুরুষ যৌনাঙ্গটা, যার ফলে সে বাবার প্রতি আকর্ষণ বোধ করছে। এবার এখানে মনে রাখতে হবে, এই জিনিসগুলো শোনার পর আমাদের কাছে অত্যন্ত শকিং মনে হতে পারে, এসব কি কথাবার্তা, বাবা, তারপর পেনিস, যৌনাঙ্গ, ছেলে মেয়ে। এটা মনে রাখতে হবে, যখন ছোট থাকে তখন অনেক সময় দেখবে যে খেলার সময় ছেলেরা এরকম বলে যে বড় হয়ে আমি না আমার মাকে বিয়ে করব, বা মেয়েদের যারা শিশু থাকে একদম 3-4 বছর বয়স, কথা বলতে শিখেছে, তারা অনেক সময় খেলার সময় বলে না যে বড় হয়ে তুমি কাকে বিয়ে করবে, তখন বলে আমি আমার বাবাকে বিয়ে করব। অর্থাৎ এই কথাগুলো ফ্রয়েড বলছে যে এগুলো এতটা সিম্পল নয়, এটা তার সচেতন মনে ঘটনাটা ঘটছে। কিন্তু এই চিন্তাটাকে যদি আমরা ট্রেস ব্যাক করতে থাকি, এর চিন্তার শৃঙ্খলার মধ্যে যদি আমরা পিছন দিকে যেতে থাকি, তাহলে তার অবচেতন মনের মধ্যে অনেক কিছু আমরা দেখতে পাবো, এমন অনেক আবেগ, অনুভূতি বা ঘটনা যেগুলো সেই ছেলেটা বা সেই মেয়েটা জানে না, এবং আমরাও সেগুলো জানি না। তো এখানে যে কনসেপ্টগুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে চিলড্রেনদের বা শিশুদের সেই যে ছোটবেলায় তার যে অবচেতন মনে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো। ওকে, এই যে পেনিস এনভি বা বাবার প্রতি বাবার কাছে সেই যৌনাঙ্গটা আছে যেটা সে ল্যাক করে, এটার জন্য সে বাবার প্রতি আকর্ষণ বোধ কাজ করছে, এটা হচ্ছে প্রথমে আনকনসিয়াস মাইন্ডে তৈরি হয়, তারপর ধীরে ধীরে সেটা কনসিয়াস মাইন্ডে আসে, এবং সেখান থেকে সে ছেলেদের প্রতি আকর্ষণ বোধের সৃষ্টি হয়, যেটা হচ্ছে তার নারীর জীবনের যে গন্তব্যস্থল, পুরুষের প্রতি আকর্ষণ বোধ। কিন্তু প্রাথমিকভাবে যখন একদম সে জন্ম হয়েছে, তখন ছেলে এবং মেয়ে দুজনাই তার মায়ের প্রতি আকর্ষণ বোধ অনুভব করে, তারা অন্য কোনো বস্তুর প্রতি আকর্ষণ বোধ অনুভব করে না মা ছাড়া।
অর্থাৎ মেয়েরাও মেয়েদের প্রতি আকর্ষণ বোধ থাকে, সেটা পরিবর্তন হয়েছে কিভাবে না এই পেনিস এনভির মাধ্যমে। এই যে স্টেজটা, যে স্টেজে সেই নারী বা সেই মেয়েটার তার আকর্ষণের বস্তুটা মায়ের থেকে পরিবর্তন হয়ে বাবার অভিমুখে চলে গেছে, এটাকে বলা হয় ওডিপাস কমপ্লেক্স স্টেজ। অর্থাৎ সে তার মায়ের সঙ্গে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অনুভূতি কাজ করে, মায়ের যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক সেগুলোকে সে অপছন্দ করতে শুরু করে আনকনসিয়াসলি, এবং মাকে সাবস্টিটিউট করে বা মায়ের পরিবর্তে সে বাবার সঙ্গে একটা পেয়ার বা একটা জোড় অনুভব করতে শুরু করে। ঠিক আছে, এবং পরবর্তী জীবনে এই জিনিসটা কম্পেনসেট হয়েও যায়, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতামূলক অনুভূতিটা সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করে বিভিন্ন রকমভাবে, মাকে অতিরিক্ত ভালোবাসা দিয়ে বা মাকে বিভিন্ন রকমভাবে সাহায্য করার মাধ্যমে সে সেই জিনিসটাকে ওভারকাম করার চেষ্টা করে। এটা হচ্ছে নারীর জীবনের একটা বেসিক একটা রুল যেটা চলছে। এবারে যখন সেই নারীটা বা সেই মেয়েটা যখন এটা বুঝতে পারে তার বাবা তাকে সেই জিনিসটা বা সেই আকাঙ্ক্ষাটা পূরণ করবে না, তখন কি হয়, তার পেনিস বা পুরুষ যৌনাঙ্গের যে ইচ্ছা বা ডিজায়ারটা, সেই জিনিসটা পরিবর্তন হয়ে চলে যায় কি সন্তানের প্রতি। অর্থাৎ সে পেনিসের ডিজায়ারটাকে সাবস্টিটিউট করে ফেলে একটা সন্তানের ডিজায়ারের দ্বারা। অর্থাৎ পুরুষ যৌনাঙ্গের যে ইচ্ছা বা তার যে চাহিদাটা, সেটার পরিবর্তে সেটা সন্তান চায়। সেটার পরিবর্তে, যেমন অনেক সময় হয় না যে আমরা একটা জিনিস কিনতে গেছি, সেটা পেলাম না, তাহলে একটা অন্য জিনিস কিনে নিলাম। আমাদের জীবনের বা মনস্তাত্ত্বিক স্তরে এই সাবস্টিটিউশন অফ ডিজায়ার, একটা ইচ্ছার পরিবর্তে একটা অন্য ইচ্ছাকে বসিয়ে দেওয়া, এটা অনবরত আমাদের সারা জীবন জুড়ে চলতে থাকে। এবং নারীদের জীবনে এটা শুরুই হয় এইভাবে, সবার প্রাথমিক স্তরে তার মায়ের প্রতি যে ভালোবাসা সেটা পরিবর্তে বাবার প্রতি চলে আসে, তারপর বাবার প্রতি কেন আসে, পেনিসের জন্য বা পুরুষ যৌনাঙ্গে, তারপর সেখান থেকে সন্তানের প্রতি ইচ্ছা বা ডিজায়ারটা তৈরি হয়, কারণ বাবা তাকে সেই ইচ্ছাটা পূরণ করবে না, সেটা সে একটা সময় পরে গিয়ে বুঝতে পারে। কিন্তু সেই ইচ্ছাটা পূরণ না হওয়ার একটা কোনো খণ্ড অংশ বা একটা ট্রমা বা একটা কনফ্লিক্ট, যেটা পুরোপুরি ডিজলভ না হওয়া অবস্থায় তার আনকনসিয়াস মাইন্ডে চলে যায়। কিন্তু কোনো কোনো মেয়ের ক্ষেত্রে এটা পুরোপুরি ডিজলভ হয়, সে পুরোপুরি এই অবস্থা থেকে উতরে আসতে পারে একটা স্টেজের মতো এটা জীবনে। যেমন 3 বছর বয়স পর্যন্ত যে স্টেজ থাকে সেটা হচ্ছে ক্লোজ সার্কিটের ওরাল বা হচ্ছে অ্যানাল স্টেজ, যেটা সম্পর্কে আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি, যেখানে সে মায়ের প্রতি অ্যাট্রাক্টেড থাকে, ছেলে এবং মেয়ে। তারপর 3 থেকে 5 বছর এটা হচ্ছে কি বাবার প্রতি অ্যাট্রাকশন তৈরি হয় মেয়েদের। ঠিক আছে, তারপরে কি এই স্টেজ থেকে পরবর্তী স্টেজে চলে আসে, যখন সে বাবার প্রতি অ্যাট্রাকশনটা ধীরে ধীরে জেনারেলাইজ হতে থাকে, সামাজিক যে সমস্ত গঠন বা নিয়ম সেগুলো মানতে শুরু করে, সে একটা মেয়েদের মতো বিহেভ করতে শুরু করে, তার কথাবার্তা চলাফেরা, এবং সেই বয়সে সে পুতুল নিয়ে খেলতে শুরু করে। এবং যে পুতুলটার সঙ্গে সে কি করে, যখন খেলা করে তখন সে তাকে তার সন্তানের মতো মানুষ করার চেষ্টা করে। তার মা তার প্রতি ঠিক যেভাবে ব্যবহার করে, সে তার পুতুলের প্রতি, সেই বেবি ডলের প্রতি ঠিক সেরকমভাবে ব্যবহার করে, সে খেলা করে, সে একটা মা হয়েছে, তার একটা সন্তান আছে, ইত্যাদি ইত্যাদি। কেন? কারণ সে এই মানে যে ওডিপাস স্টেজটা সেটাকে ওভারকাম করে সে একটা ফ্যালিক স্টেজে পৌঁছাচ্ছে। এবারে সে তার বাবার প্রতি আকর্ষণ বোধটা ধীরে ধীরে, সেটা তো আছে, কিন্তু বাবা তার ইচ্ছাটাকে পূরণ করবে না, এটা যখন সে বুঝে যাচ্ছে, তখন সে সেই ইচ্ছাটাকে তার পরিবর্তে সে একটা সন্তানের ইচ্ছা তার মনের মধ্যে, অবচেতন মনের মধ্যে সে তৈরি করছে বা লালন পালন করতে শুরু করে। সেটা প্রকাশ পাচ্ছে এই পুতুল খেলার মধ্যে দিয়ে। এই জন্য দেখবে যে ছেলেরা কিন্তু পুতুল খেলে না, মেয়েদের মধ্যে পুতুল খেলা এবং নিজের সন্তানকে মানুষ করার ইচ্ছাটা বেশি থাকে। ছেলেরা হচ্ছে কি অফিসে গিয়ে কাজ করব, বা হচ্ছে পুলিশ অফিসার হব, চোর ধরবো, সামাজিক বা সোশ্যাল যে বা সুপার ইগোর যে মডেলটা, যেটা বাইরের জগতের নিয়ম, সেখানে তাদের ক্যাথারসিসটা বা মেন্টাল এনার্জিটা বেশি ফোকাস থাকে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কি হয়, তার লিবিডোটা বেশি ফোকাস থাকে এই পেনিসের উপরে, এবং যেটার পরবর্তী ভার্সন হচ্ছে চাইল্ড বা একটা শিশুর জন্ম দেওয়া। কিন্তু এরকম কেন? প্রথম যখন সেই মেয়েটা তার বন্ধুদের বা তার খেলার সাথীদের যৌনাঙ্গকে দেখে, পুরুষ যৌনাঙ্গকে, এবং তখন তার এটা ইচ্ছা কেন জন্ম হয় যে তার একটা পেনিস দরকার, তার একটা পুরুষ যৌনাঙ্গের প্রয়োজন। কারণ ছেলেদের যে যৌনাঙ্গটা সেটা শরীরের থেকে বর্ধিত অবস্থায় থাকে, কিন্তু মেয়েদের যে যৌনাঙ্গ সেটা হচ্ছে অনেক কমপ্লেক্স, একটা ইনভলিউশনের মতো কাজ করে, জটিল, এবং সেটা ক্রমসংকুচিত অবস্থায় কাজ করে, যেটা আমরা একটু পরে বুঝবো কেন আমরা এটা বলছি। এবং সেক্ষেত্রে তাদের যৌনাঙ্গটা শরীরের ভিতর দিকে থাকে, যেটা সম্পর্কে তারা জানতে পারে না বা বুঝতে পারে না। এবং তাদের যৌনাঙ্গের উপরের একটা অংশ থাকে যেটাকে বলা হয় ক্লিটোরাস, সেই অংশটাকে তারা পুরুষের যে যৌনাঙ্গ তার সমতুল্য হিসেবে ধরা হয়। কিন্তু তাদের যে ভ্যাজাইনা অর্থাৎ প্রধান যে যৌনাঙ্গ, সেটা তারা একদম পরে আবিষ্কার করতে পারে,
ততদিনে তারা অনেক বড় হয়ে গেছে, ততদিনে তারা নিজেকে গ্রহণ করতে শিখে গেছে। এবং তার আগে পর্যন্ত তারা মনে করে, যেহেতু তারা এটা জানতে পারে না যে তাদের যৌনাঙ্গটা তাদের শরীরের ভেতরে, সেই জন্য তারা মনে করে যে কোনো একটা জিনিস তাদের কাছে নেই, একটা খামতি, একটা ল্যাক। সেই ল্যাকটাকে পূরণ হবে কি দিয়ে? না সেই পেনিস দ্বারা, যেটাকে বলা হয় পেনিস এনভি, এই কনসেপ্টটা, যেটা হচ্ছে ওডিপাস সিচুয়েশনের মধ্যে বা ওডিপাস স্টেজে নারীদের মনের মধ্যে এই ঘটনাটা ঘটে। এবারে আমরা আসবো যে নারীদের যে ডেভেলপমেন্টটা সেটা 3টে স্টেজের মধ্যে দিয়ে হয়। যখন সেই নারীটা এটা প্রথমবার জানতে পারে তার কাছে পুরুষ যৌনাঙ্গটা নেই, তার শরীরটা অন্যরকম, তখন সেই অবস্থা থেকে নারীর যে মানসিক জীবনটা সেটা 3টে দিকে বা 3টে অভিমুখে যেতে পারে। সবার প্রথম হচ্ছে কি, যে একটা ইনহিবিশন বা নিউরোসিস, অর্থাৎ বিভিন্ন রকমের মানসিক রোগ, বিভিন্ন রকমের কথা বা ব্যবহারের মধ্যে এক ধরনের ফোবিয়া বা সব কিছুতে ভয় পাওয়া বা মনটা অনেক বেশি সন্দেহবাতিক হয়ে যাওয়া, ঠিক আছে, যেটা প্রথম প্রথম হয়তো আমরা খেয়াল না করতে পারলেও যখন তার বয়সটা 35-40 বছরে গিয়ে পৌঁছাবে তখন সেই সিমটমসগুলো উঠে আসে। আপনারা হয়তো অনেকে খেয়াল করে দেখতে পারবেন, অনেক ফ্যামিলি বা ফ্যামিলির মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে নারী থাকে, মানে যে ওয়াইফ, সে হচ্ছে হাজব্যান্ডকে অতিরিক্ত পরিমাণে সন্দেহ করে, সবসময় মনটা সন্দেহবাতিক। এটা এক ধরনের মানসিক রোগ বা একটা ইলনেস। বা অনেক সময় সে একই কথা বারবার রিপিট করে বা সবসময় খিটখিটে মেজাজের। তো যখন সে প্রথমবারের জন্য সেই যৌনাঙ্গটা দেখতে পাচ্ছে একদম ছোটোবেলায়, চাইল্ডহুডে, পুরুষদের কাছে আছে কিন্তু নারীদের কাছে নেই, তখন একটা লাইন তার মনের মধ্যে তৈরি হতে পারে, একটা অভিমুখে তার পরিবর্তনটা যেতে পারে, সেটা হচ্ছে নিউরোসিস, এই মানসিক রোগ। দ্বিতীয় একটা লাইন হতে পারে যেখানে কি একটা মাস্কুলিনিটি কমপ্লেক্স, সে সবসময় ছেলেদের যে চরিত্র বা বৈশিষ্ট্য, সেই মাস্কুলিনিটি কমপ্লেক্স সেটা তার কাছে নেই, একটা ল্যাক অফ কনফিডেন্সের, মানে কনফিডেন্স তার মধ্যে সবসময় কাজ করে, যেন সে সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়, সে কোনোভাবে ইনফেরিয়র অন্যদের তুলনায়। একটা মাস্কুলিনিটি কমপ্লেক্সের মধ্যে সবসময় সে ভুগতে থাকে, পুরুষদের সঙ্গে নিজের একটা আপেক্ষিক সম্পর্কের দ্বারা সবসময় একটা কমপ্লেক্সিটি তৈরি করে। এবং থার্ড যে লাইনটা হচ্ছে নর্মাল ফেমিনিনিটি, অর্থাৎ একজন সুস্থ স্বাভাবিক নারীর জীবন যেমন হয় সেটা। একটা নারীর জীবনে যে কাজগুলো সে করতে হয়, সন্তান জন্ম দেওয়া, শিশুকে লালন পালন করা, এবং তার সামাজিক যে কাজকর্ম আছে, সে যদি কোনো জব করে বা কোনো মুভমেন্ট করে বা আদার ইস্যুস, সেই সমস্ত কাজকর্ম, এবং তার সন্তান জন্ম, তার যে প্রধান যে মেটাফিজিক্যাল যে কোয়ালিটি, সেই যে স্বাভাবিক লাইন অফ থটটা তৈরি হয়। এই 3টে ডেভেলপমেন্টের মধ্যে কোনো একটা তৈরি হবে, সেটা নির্ধারণ হয় কখন? যখন সে ওডিপাস স্টেজে থাকে, যখন সে প্রথম পুরুষের যৌনাঙ্গ সম্পর্কে দেখেছিল এবং তার মনটা মায়ের অভিমুখ থেকে পরিবর্তন হয়ে বাবার প্রতি আকর্ষণ বোধটা তৈরি হয়েছিল। সেই সময় তার প্রতি তার বড়রা কেমন বিহেভ করেছিল, কিভাবে তার কথা বলেছিল, তাকে ট্র্যাকেল করেছিল, তার উপরে নির্ভর করছে তার গ্রোথটা বা তার ডেভেলপমেন্টটা কোন দিকে যাবে। সিগমন্ড ফ্রয়েডের মতে আমরা সবাই অ্যাকচুয়ালি বাইসেক্সুয়াল, অর্থাৎ প্রত্যেকটা ছেলে তাদের মধ্যে নারী সুলভ বৈশিষ্ট্য আছে এবং প্রত্যেকটা নারীর মধ্যে একটা পুরুষ সুলভ বৈশিষ্ট্য আছে। কিন্তু সাধারণত আমরা মনে করে থাকি মাস্কুলিনিটি ইকুয়াল টু ছেলেদের যে শারীরিক গঠন, আর ফেমিনিনিটি মানে হচ্ছে মেয়েদের যে শারীরিক গঠন, এই দুটো হচ্ছে সমান। কিন্তু অ্যাকচুয়ালি এমনটা নয়। মাস্কুলিনিটি মানে ছেলেদের যে বডি, মানে একজন ছেলে, তার মধ্যেও নারী সুলভ বৈশিষ্ট্য থাকতে পারে, আবার নারীর মধ্যেও ছেলেদের মতো বৈশিষ্ট্য থাকতে পারে, যার ফলে প্রত্যেকটা ছেলেই নারী এবং পুরুষ দুজনের প্রতি যৌন আকর্ষণ থাকে, কিন্তু সেটা অবচেতন মনে থাকে, ঠিক আছে। এবং নারীদের ক্ষেত্রেও তাই, তাদের মনের মধ্যেও অবচেতন মনে নারী এবং পুরুষ উভয়ের প্রতি যৌন আকর্ষণ থাকে, কিন্তু তাদের মধ্যে কোনো একটাকে আমরা সাপ্রেস করি আর একটাকে আমরা মানে প্র্যাকটিস করি বা অভ্যাস করি। অর্থাৎ যে লিবিডো বা যৌন শক্তির যে প্রাচুর্য, যেটা আমাদের আনকনসিয়াস মাইন্ডের মধ্যে থাকে, সেটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে সিঙ্গুলার। তার কোনো রকম নারী বা পুরুষের ভেদাভেদ নেই। যেমন এককোষী অ্যামিবা, তার যখন প্রথম সূচনা হয়েছিল সেটার কোনো জেন্ডার ছিল না নারী বা পুরুষ আকারে, সেটা বিবর্তন হতে হতে বিভিন্ন প্রাণীর মধ্যে দিয়ে যেতে যেতে ধীরে ধীরে বিভিন্ন প্রাণীর মধ্যে এখন নারী পুরুষের মানে দুটো ভাগে বা দুটো লাইনের মধ্যে ডিভাইডেড হয়েছে। যেমন বাঘ, সিংহ বা বিড়াল, তাদের মধ্যেও ছেলে মেয়ে আছে। ঠিক তেমনই আমাদের মধ্যেও হচ্ছে যে লিবিডো বা সেই যৌন শক্তিটা, সেই লাইফ এনার্জিটা, সেটা হচ্ছে কি তার কোনো সেক্সুয়াল মানে তার কোনো জেন্ডার নেই, নারী বা পুরুষ এরকম কিছু নয়। তার যে প্রকাশটা বা তার যে ফাংশনটা, সেটা হচ্ছে নারী সুলভ অথবা পুরুষ সুলভ। কিন্তু সেই যৌন শক্তিটা, সেটা ছেলেদের মধ্যে যে শক্তিটা আছে, মেয়েদের মধ্যে যেটা আছে, সেটা একই। জাস্ট ছেলেদের মধ্যে সেই যৌন শক্তিটা নারীদের অভিমুখে আছে এবং মেয়েদের মধ্যে সেই যৌন শক্তিটা পুরুষদের অভিমুখে আছে। এবং ছেলেদের মধ্যে সেই যৌন শক্তিটা হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ
মানে সেই যে ছেলেদের যে সেলগুলো হয়, যৌনাঙ্গের যে কোষগুলো হয়, সেগুলো হচ্ছে অ্যাক্টিভ সেল, সেটা নিজে থেকে সক্রিয়ভাবে কোনো একটা কাজ বা কর্ম করে। কিন্তু মেয়েদের যে যৌনাঙ্গের যে অংশটা, সেখানে যে সেলগুলো থাকে মানে কোষগুলো থাকে, সেগুলো হচ্ছে রিসেপটিভ, প্যাসিভ। তারা অপেক্ষা করে থাকে কখন তারা কোনো একটা জিনিস, কোনো কিছুকে গ্রহণ করবে তার জন্য। অর্থাৎ এখানে লিবিডিনাল যে এনার্জি বা শক্তি, সেটা হচ্ছে তার ফাংশনালিটি, তার যে ক্রিয়া বা কর্ম, সেটা হচ্ছে ছেলে এবং মেয়েদের মধ্যে আলাদা, এবং সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের প্রতি এবং মেয়েদের ক্ষেত্রে ছেলেদের অভিমুখে কাজ করে। কিন্তু সেই শক্তিটা হচ্ছে একই, অর্থাৎ সেম লিবিডো বা সেম এনার্জি আমাদের মধ্যে কাজ করছে, যার ফলে আমরা সবাই অ্যাকচুয়ালি বাইসেক্সুয়াল। কিন্তু যখন আমরা বড় হতে থাকি, তখন কি হয়, দুটোর মধ্যে মানে কোনো একটাকে আমরা সাপ্রেস করি, আমাদের আনকনসিয়াস মনের মধ্যে থাকে সেই বাইসেক্সুয়াল ডিজায়ারগুলো, মানে হোমোসেক্সুয়াল ডিজায়ারগুলো। ছেলে হলে ছেলেদের প্রতি যে যৌন আকাঙ্ক্ষা বা মেয়ে হলে মেয়েদের প্রতি যে যৌন আকাঙ্ক্ষা, সেগুলো সাধারণ পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে। কিন্তু যারা ইনভার্টস হয়, অর্থাৎ যারা সত্যি সত্যি বাইসেক্সুয়াল বা হোমোসেক্সুয়াল হয়, তারা কোনো অসুস্থ পেশেন্ট নয়। তারা যে কাজটা করছে, সেটা আমরা যারা সুস্থ মানুষ বলে মনে করছি নিজেকে, আমরাও সেই কাজটা করি, কিন্তু আমরা সেটা আনকনসিয়াস মাইন্ডে করি, আমরা সেটা জানতে পারি না। তারা কোনোভাবে সমাজের সেই গঠনমূলক যে ডিভিশন বা ভাগগুলো, তার মধ্যে নিজেকে ধরে রাখতে পারে না। তারা সেই দুটোর মধ্যে একটাকে সাপ্রেস করে আনকনসিয়াস মাইন্ডের মধ্যে আটকে রাখতে পারে না। তাদের মধ্যে সেই আকাঙ্ক্ষা বা ইচ্ছাটা জেগে ওঠে, যার ফলে তারা বাইসেক্সুয়াল হয়ে ওঠে বড় হওয়ার পরেও। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা একটাকে আনকনসিয়াসে পাঠিয়ে দিতে পারি বলে আমরা হেটেরোসেক্সুয়াল হয়ে পড়ি, অর্থাৎ একটা সাধারণ স্বাভাবিক পুরুষ অথবা সাধারণ স্বাভাবিক নারী। মেয়েদের বা নারীদের মানসিক জীবনে দুটো স্টেট থাকে। তারা সব সময় এই দুটো স্টেটের মধ্যে কোনো একটাতে তাদের মনের অবস্থাটা থাকে, যেটাকে বলতে পারি কি আমরা প্রি ওডিপাস স্টেট অথবা ওডিপাস স্টেট। প্রি ওডিপাস স্টেট মানে কি, এমন একটা মানসিক অবস্থা যেখানে সে নিজেকে তার মায়ের চরিত্রের সঙ্গে আইডেন্টিফাই করে। মায়ের যে বৈশিষ্ট্যগুলো ছিল তার নিজের মায়ের, সেই বৈশিষ্ট্যগুলো বা সেই রকমের সে হওয়ার চেষ্টা করে। মা হচ্ছে তার কাছে একটা আইডিয়াল বা একটা আদর্শ, সেই আদর্শটাকে সে ছোঁয়ার চেষ্টা করে বা সেই রকম হয়ে ওঠার চেষ্টা করে। এটা হচ্ছে কি প্রি ওডিপাস স্টেট। আর ওডিপাস স্টেট মানে কি, যেটা একটু আগে আমরা আলোচনা করেছিলাম, যখন সে মায়ের প্রতি একটা ঈর্ষা তার মনোভাব কাজ করে, মাকে একটা ঈর্ষার চোখে দেখে, একটা জেলাসির চোখে দেখে, ঘৃণার চোখে দেখে, এবং সে নিজেকে আইডেন্টিফাই করে তার মায়ের পরিবর্তে বা মায়ের জায়গাতে সে নিজেকে বসায়, মায়ের সাথে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে থাকে, এবং সে মনে করে মায়ের থেকে বাবার সঙ্গে সে বেশি ভালোভাবে থাকতে পারবে, যেটা হচ্ছে কি ওডিপাস কমপ্লেক্স বা একটা ওডিপাস স্টেট। যখন সেই মেয়েটা তার প্রি ওডিপাস স্টেটে থাকে, তখন তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা নির্ধারণ করে যখন সে পরিণত বয়সে তার যে নারী হিসেবে তার যে রোল বা তার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো হবে, সেগুলো ঠিক কীরকম হবে, সে ঠিক কী ধরনের পুরুষকে তার জীবনে বেছে নেবে, সে বিয়ে করার পরে তার যখন সন্তান জন্ম দেবে, সে সন্তানকে লালন পালন করার সময় ঠিক কীরকমভাবে লালন পালন করবে, কতটা সে খেয়াল রাখবে, এই সমস্ত কিছু নির্ভর করছে এই প্রি ওডিপাস স্টেটের উপরে। যদি সেই মেয়েটাই প্রি ওডিপাস স্টেটের পরিবর্তে ওডিপাস স্টেটে থাকে, তখন কি হয়, তখন একটা প্রবলেমেটিক সিচুয়েশন দেখা যায় তার ম্যারেজ লাইফের মধ্যে। এখানে আমাদেরকে বুঝতে হবে, যখন কোনো একটা নারী এই দুটো স্টেজের মধ্যে যে কোনো একটা স্টেজে থাকে, এবং যদি সেই প্রি ওডিপাস স্টেটে মেয়েটা থাকে এবং দেখা গেল সে একটা ছেলেকে দেখছে যে হয়তো তার মায়ের প্রতি অ্যাট্রাক্টেড, অর্থাৎ সে ওডিপাস স্টেটে আছে এবং সে তার বাবাকে মানে বাবার প্রতি আনকনসিয়াসলি অ্যাট্রাক্টেড নয়, তার মায়ের প্রতি সে অ্যাট্রাক্টেড, তার মাকে সে তার মায়ের প্রতি তার একটা আকর্ষণ বোধ কাজ করছে, তখন সেই নারীটা এবং সেই পুরুষটার মধ্যে যে সম্পর্ক তৈরি হবে, সেটা হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক মানে ম্যারেজ লাইফ বা যৌন জীবন। ওকে, মেয়েটা প্রি ওডিপাস স্টেজে আছে, ছেলেটা ওডিপাস স্টেজে আছে। কিন্তু যদি মেয়েটা ওডিপাস স্টেজে থাকে এবং ছেলেটা ওডিপাস স্টেজে থাকে, তাহলে সেই ম্যারেজ লাইফটা সুস্থ স্বাভাবিক হবে না, সেখানে অনেক রকমের কনফ্লিক্ট দেখা দেবে। এবং যদি এর উল্টোটাও হয়, মেয়েটা প্রি ওডিপাস স্টেজে আছে এবং ছেলেটা হচ্ছে মানে তো ক্যাস্ট্রেশন কমপ্লেক্স বা ক্যাস্ট্রেশন স্টেজে আসে, যেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ওডিপাস স্টেজের পরে আসে, তখনও তাদের মধ্যে সুস্থ স্বাভাবিক যৌন জীবন দেখা দেবে না। ওকে, এবার এখানে আরও একটা ঘটনা ঘটে, যখন মেয়েদের জীবনে তারা প্রথম সন্তান জন্ম দেয়। হতে পারে মেয়েটা বিয়ের সময়কাল পর্যন্ত সে প্রি ওডিপাস স্টেজে ছিল, সে তার মায়ের সঙ্গে আইডেন্টিফাই করেছিল এবং সে নারী সুলভ বৈশিষ্ট্য এবং বিভিন্ন জিনিস সে ব্যবহার করছিল এবং তার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ছিল। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পরে হঠাৎ করে তার মধ্যে একটা পরিবর্তন হয়েছে এবং সে আবার ওডিপাস কমপ্লেক্সের স্টেটে চলে এসছে। তখন তার বিহেভিয়ার, তার কথাবার্তা, তার চলাফেরার মধ্যে একরকমের পরিবর্তন দেখা দেয়, যেটার জন্য বেশিরভাগ পুরুষরাই
মানসিকভাবে প্রিপেয়ার থাকে না, তৈরি থাকে না। তখন সংসারের মধ্যে অনেক রকমের কনফ্লিক্ট বা দ্বন্দ্ব তৈরি হয়, যেগুলো নতুন, যেগুলো আগে ছিল না। আবার এর ঠিক উল্টোটাও হতে পারে, যে সন্তান জন্ম হওয়ার আগে পর্যন্ত মেয়েটা হচ্ছে ওডিপাস স্টেজে ছিল, ঠিক আছে, এবং ছেলেটা হচ্ছে ফ্যালিক স্টেজে, মানে ক্যাস্ট্রেশন স্টেজে ছিল, অর্থাৎ ওডিপাসের পরের স্টেজ যেটা ছেলেদের হয়, এবং সেক্ষেত্রে সুস্থ স্বাভাবিক যৌন জীবন হতে পারে দুজনের মধ্যে, এবং ভালো বিবাহিত জীবন হতে পারে। অর্থাৎ দুজনের যে স্টেজটা সেটা যদি সেম না হয় তাহলেই সেটা ভালো যৌন জীবন হবে, ভালো বিবাহিত জীবন হবে। কিন্তু দুজনের যদি সেম স্টেজ হয়ে যায়, মানে প্রি ওডিপাস, এবং ছেলেদের ক্ষেত্রে হচ্ছে ক্যাস্ট্রেশন, এবং মেয়েদের ক্ষেত্রে যদি ওডিপাস হয়, এবং ছেলেদের ক্ষেত্রে যদি সেটা ওডিপাস স্টেজ হয়, তাহলে সেক্ষেত্রে ভালো সুস্থ স্বাভাবিক জীবন হবে না। এবার হতে পারে বিয়ে হওয়ার সময় বা যখন সেই মেয়েটা যখন বড় হচ্ছে ধীরে ধীরে, তখন সে ওডিপাস স্টেজে ছিল, অর্থাৎ তখন তার যৌন আকর্ষণটা তার বাবার প্রতি ছিল, এবং সে তার মায়ের সঙ্গে একটা রিভালরি বা একটা ঈর্ষার যে মনোভাবটা, সেই মানসিক অবস্থাতে তার ছিল না। ওকে, কিন্তু সন্তান জন্ম হওয়ার পরে আবার সেটা রিভাইভ হয়ে গেছে, সেই জিনিসটার সাথে সে তার মায়ের সঙ্গে আবার নিজেকে আইডেন্টিফাই করতে শুরু করে দিয়েছে। ওকে, এবার এখন কি হয়, মায়ের প্রতি সেই আইডেন্টিফিকেশনের জন্য সে ওডিপাস স্টেজ থেকে আবার প্রি ওডিপাস স্টেজে চলে এসছে, যার ফলে সংসারের মধ্যে এমন কিছু নতুন কনফ্লিক্ট তৈরি হতে পারে যেটার জন্য সেই পুরুষটা বা সেই বাবা বা তার যে স্বামী, সে প্রিপেয়ার ছিল না। অর্থাৎ সন্তান জন্ম দিলে তখন মেয়েদের মধ্যে আনকনসিয়াসের মধ্যে সেই ছোটবেলায় যে ঘটনাগুলো ঘটেছিল, ওডিপাস থেকে প্রি ওডিপাস স্টেজ, এই প্রি ওডিপাস স্টেজ থেকে ওডিপাস স্টেজে আসার সময় সেই যে টুকরো সেটা ডিজলভ হয়ে যায়, সেটা থেকে আমরা পুরোপুরি উতরে বেরিয়ে আসি, এবং তারপর স্বাভাবিক জীবন চলতে থাকে। কিন্তু বাইরের বিভিন্ন ঘটনার কারণে সেটা আনকনসিয়াস থেকে আবার কনসিয়াস মাইন্ডে উঠে আসতে পারে, এবং আমাদের মাইন্ডটাকে ট্রিগার করতে পারে। ওকে, এবং সন্তান জন্ম হওয়াটা সেই ধরনের একটা ঘটনা, এবং সেটা আনকনসিয়াস থেকে সেই সময় উঠে আসার ফলে মেয়েদের চরিত্রের মধ্যে একটা বিশেষ ধরনের শিফট বা পরিবর্তন দেখা যায়। এবং সেটা যে শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার সিচুয়েশানে হবে এমনটা নয়, বাট এই সিচুয়েশানে সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এর আগেও তার সাংসারিক জীবনে, তার বিয়ের সময় বা তার নর্মাল বিয়ের আগের জীবনে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে বারবার সে আইদার ওডিপাস অথবা প্রি ওডিপাস, এই দুটো স্টেজের মধ্যে যে কোনো একটাতে সে থাকে। যখন সে প্রি ওডিপাসে থাকে, যদি সে দেখে যে কোনো ছেলে তার মায়ের প্রতি আকর্ষিত, তার মাকে খেয়াল রাখে বা তার মাকে টেক কেয়ার করে, মায়ের সমস্যাগুলোকে শোনে বা বোঝার চেষ্টা করে, তখন সে সেই ছেলেটার প্রতি আকর্ষণ বোধ করে। যদি সেই মেয়েটা ওডিপাস স্টেজে থাকে এবং যদি সে এটা দেখে যে কোনো একটা ছেলে তার মায়ের প্রতি আকর্ষণ বোধ আছে এবং মাকে সে টেক কেয়ার করে, খেয়াল রাখে, মা অসুস্থ হলে ওষুধ এনে দেয় বা ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু সে সেই ছেলেটাকে পছন্দ করবে না। তার মনে হবে এই বাবা, এই ছেলেটা একটু বেশি মানে ন্যাকা, অত বেশি ভালো লাগবে না। কারণ কি, তার আইডেন্টিফিকেশনটা এখন কি তার মায়ের এগেনস্টে আছে, রিভ্যালরিতে আছে। ওডিপাস স্টেজে, প্রি ওডিপাসে কি মায়ের সঙ্গে আইডেন্টিফিকেশনটা আছে, যার ফলে সে ছেলেটাকে তার তখন পছন্দ হতে শুরু করে দেয়, কারণ সে নিজেকে তার মায়ের আদর্শ বলে মনে করছে, এবং ছেলেটা তার মাকে মানে পছন্দ করে, যার ফলে দুজনের মধ্যে একটা ম্যাচ হয়, দুটো পাজেলের পিসের মতো দুটো জিনিস ম্যাচ হচ্ছে, একটা অ্যাসিমেট্রি তৈরি হচ্ছে, যার ফলে জীবনটা অনেক সুস্থ এবং সুন্দর হতে পারে যখন দুজনের মেন্টাল ফেসটা একটা একটা গ্যাপে থাকে, একটা ডিস্টেন্সে থাকে, দুজনে একই ফেজের মধ্যে যদি না থেকে একটা দূরত্বে থাকে। ওকে, এবং মেয়েরা সব থেকে বেশি খুশি হয় যখন তাদের সন্তান ছেলে জন্ম হয়, কারণ তাদের সেই যে প্রাচীন বা অনেক পুরানো যে ইচ্ছাটা ছিল, একটা পেনিসের যে ডিজায়ার, সেই ইচ্ছাটা পূরণ হয় যখন তাদের সন্তান ছেলে সন্তান জন্ম হয়, সেই ইচ্ছাটা সম্পূর্ণ হয়, এবং তখন সেই যে ইমোশনটা তারা এক্সপেরিয়েন্স করে সেটা সব থেকে কম অ্যাম্বিভ্যালেন্ট ইমোশন। আমাদের জীবনের সমস্ত ইমোশনই অ্যাম্বিভ্যালেন্ট হয়। অ্যাম্বিভ্যালেন্ট মানে কি, মানে কোনো ইমোশন পিওর হয় না। মানে ধরা যাক এই বইটা, এটার প্রতি আমার যদি ভালোবাসা থাকে, তাহলে কোনো একটা মনের অংশে এটার প্রতি একটা বিরক্তিবোধ বা একটা ঘৃণা তৈরি হবে। অর্থাৎ কোনো ইমোশন কোনো কিছুর প্রতি সম্পূর্ণরূপে বিশুদ্ধ ভালোবাসা বা সম্পূর্ণ বিশুদ্ধ ঘৃণা এমনটা থাকে না। কোনো মানুষের প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, তার প্রতি রাগ বা ঘৃণা এটা থাকাটাই খুব স্বাভাবিক, তার প্রতি কোনো জেলাসি থাকাটা খুবই স্বাভাবিক। বা কোনো মানুষকে যদি আমরা ঘৃণা করি, তাহলে কোনো একটা মনের অংশে তার প্রতি কোনো একটা দয়া বা করুণা থাকাটা স্বাভাবিক। এটাকে বলা হয় কি ইমোশনাল অ্যাম্বিভ্যালেন্স। অর্থাৎ আমাদের ইমোশনটা কোনো একটা ইমোশন একটা জিনিসের প্রতি আটকে থাকে না, বরঞ্চ বিপরীত ধরনের ইমোশন সবসময় কোনো একটা জিনিসের প্রতি থাকে, সেটা কোনো বস্তু হোক বা কোনো মানুষ হোক। তো কিন্তু যখন নারীরা সন্তান জন্ম দেয়, তখন তাদের সেই সন্তান যদি ছেলে সন্তান হয়, তাহলে তাদের পুরানো যে ইচ্ছা
একটা পেনিস এর যে ইচ্ছাটা সেটা পূরণ হয়, কারণ তার ছেলে সন্তানের কাছে সেই যৌনাঙ্গটা আছে, যার ফলে তার ছেলের প্রতি যে ভালোবাসাটা তৈরি হয় সেটা সব থেকে কম অ্যাম্বিভ্যালেন্ট হয়। সমস্ত মানুষ্য জীবনে, সমস্ত মানুষ্য জগতে যত রকমের ইমোশন আছে তার মধ্যে সব থেকে কম অ্যাম্বিভ্যালেন্ট ইমোশন হচ্ছে এটাই, যখন নারী একটা ছেলে সন্তানকে প্রসব করতে পারে। এবং এটা অ্যানালিসিসের মধ্যে বারবার উঠে এসছে। এবং লাস্ট যে পয়েন্টটা আমরা জানবো নারীদের মনস্তত্ত্ব সম্পর্কে, সেটা হচ্ছে ফিক্সেশন অফ লিবিডো। অর্থাৎ অ্যানালিসিস করার মাধ্যমে এটা বারবার দেখা গেছে যে মেয়েদের যে যৌন শক্তির যে প্রাচুর্যটা, যেটা আনকনসিয়াস লিবিডিনাল ইকোনমি, অর্থাৎ যৌন শক্তির যে মানে ক্ষমতাটা আমাদের অবচেতন মনে থাকে, একটু একটু করে সেটা বেরিয়ে আসে সবসময়, সেটা মেয়েদের মাইন্ডের মধ্যে না, যখন 30 বছরের কাছাকাছি তাদের বয়সটা পৌঁছায় তখন সেটা ফিক্সড হয়ে যায়। তাদের চরিত্র, তাদের ক্যারেক্টারিস্টিক সেটা অনেক শক্ত হয়ে যায়। একটা ছেলে যখন সে 30 বছরে পৌঁছায়, স্টিল তাকে অ্যানালিসিস করার মাধ্যমে তাকে নতুন জিনিস শেখানো সম্ভব, তাকে অনেক রকম ডেভেলপমেন্ট করা সম্ভব, তার মানসিক যে গঠনটা সেটার মধ্যে অনেক পরিবর্তন করানো সম্ভব অ্যানালিসিস করার মাধ্যমে। যদি তাকে কাউন্সিলিং করানো হয়, তাকে থেরাপি করানো হয়, তাহলে মানে সে এখনও আনপ্রিপেয়ার্ড, জীবনের অনেক কিছু সে শিখতে পারে, অনেক কিছু ডেভেলপমেন্ট করার চান্স বা সম্ভাবনা থেকে থাকে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এমনটা হয় না। মেয়েদের মন বা ক্যারেক্টারিস্টিক্সগুলো অনেক শক্ত হয়ে যায়, অনেক রিজিড হয়ে যায়। সেগুলো পরিবর্তন করতে গেলে যারা অ্যানালিসিস করে বা যারা কাউন্সিলিং করে তাদেরকে অনেক বাধা পেতে হয়। তারা নিজের ক্যারেক্টারিস্টিক্সকে পরিবর্তন করতে চায় না মেয়েরা খুব একটা বেশি, যখন 30 বছরের বয়সে তারা পৌঁছে যায় বা তার মানে 30 থেকে 35 এই বয়সকালে, কারণ তাদের লিবিডোটা ফিক্সড হয়ে যায়, শক্ত হয়ে যায়। অনেক সময় আমরা হয়তো যারা অ্যানালিসিস করে তারা তাদের যে মানসিক ডিজিজটা আছে, যে নিউরোসিস বা যে হিস্টেরিয়া, যে বিভিন্ন রকমের রোগ আছে, সেগুলিকে হয়তো অ্যানালিসিস করার মাধ্যমে ট্রিটমেন্ট করে সেটাকে পরিবর্তন করা হয়তো সম্ভব হচ্ছে, কিন্তু তার ডেভেলপ করা মানে সেটাকে আরও অনেক অনেক উন্নত করা সেটা আর সম্ভব হয়ে ওঠে না। হয়তো সে রোগ থেকে মুক্ত হয়ে যাচ্ছে অ্যানালিসিস করার ফলে, তার মধ্যে কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু পুরোপুরি তার সেই রিজিডনেসটার জন্য পুরোপুরি ডেভেলপমেন্টটা পসিবল হয়ে ওঠে না। যার ফলে কি, যারা অ্যানালিসিস করে বা যারা কাউন্সিলিং করে তারা একটা দুঃখজনক বা একটা হতাশা প্রকাশ করে, তারা সেই রোগটাকে সুস্থ করে দিতে পারলেও তারা পুরোপুরি স্যাটিসফাই হতে পারে না যখন একটা প্রাপ্তবয়স্ক নারীকে তারা অ্যানালিসিস করে বা তার যখন চিকিৎসা করে তখন। ওকে, কারণ লিবিডিনাল ফিক্সেশনের জন্য লিবিডো শক্ত বা রিজিড হয়ে যায়, আনচেঞ্জেবল একটা অবস্থাতে চলে আসে। তো এই ছিল নারীর মনস্তত্ত্ব সম্পর্কে, যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রি ওডিপাস আর ওডিপাসের যে দুটো স্টেট সেটা, এবং লিবিডিনাল ফিক্সেশন যেটা সবার লাস্টে বললাম, এবং আরও একটা বিষয় যেটা নারীর মানসিক যে জীবনটা সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পেনিস এনভি, যেখান থেকে শুরু হয় এনভি, জেলাসি বা এনভি। এটা একটা ছেলের মানসিক জীবনে যতটা বেশি পরিমাণে না দেখা যায়, একটা নারীর মানসিক জীবনে তার থেকে বেশি পরিমাণে এটা দেখা যায়, কারণ এই ইমোশনটা নারীদের মধ্যে বেশি জেগে ওঠে। সেটার সূচনা কোথা থেকে হয়? সেই পেনিস এনভি থেকে হয়। ওকে, আশা করি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণটাই খুব ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু যদি তোমরা আরও একটু বেশি কিছু জানতে চাও এই টপিক সম্পর্কে, তাহলে তোমাদেরকে আরও দুটো ভিডিও দেখতে হবে। এক, যেটা হচ্ছে বয়স সন্ধিকালের মনস্তত্ত্ব, আর একটা হচ্ছে কি যৌন চিন্তার উত্তেজনা। এই দুটো ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশনের মধ্যে দিয়ে রেখেছি, ভিডিও 1 আর ভিডিও 2 বলে। ঠিক আছে, সেখানে ক্লিক করে তোমরা সেই দুটো ভিডিও দেখতে পারো। যদি তোমরা আগে থেকে এই দুটো ভিডিও দেখে থাকো তাহলে এই ভিডিওটা তোমার বুঝতে অনেক সুবিধা হবে, আর যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটা দেখার পরে ওই দুটো ভিডিও দেখবে, তাহলে এই ভিডিওটা এবং ওই দুটো ভিডিও তিনটে মিলে তোমাদের কনসেপ্টটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হবে, কারণ টোটালটা মিলে অ্যাকচুয়ালি একটাই কনসেপ্ট। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে, এবং নিচে কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। একটু জটিল, একটু কমপ্লেক্স ছিল, অনেক কিছু একসাথে বলার চেষ্টা করেছি ভিডিওটার মধ্যে। এবং তোমরা জানো যে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে একটা কোর্স আছে যেটার নাম হচ্ছে অ্যাডভান্সড মাইন্ডসেট, এবং এই কোর্সের সমস্ত ডিটেলস আমরা 22-23 তারিখের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড করে দেবো। একটা ফোন নাম্বার দেওয়া হবে, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অ্যাডভান্সড মাইন্ডসেট বলে লিখে মেসেজ করলে সেই অল্প কিছু টাকা ডোনেট করে আমাদের কোর্সের সঙ্গে যুক্ত হতে পারবে। যখনই তোমরা আমাদেরকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, তারপর আমরা তোমাকে একটা মেসেজ পাঠাবো, সেখানে তোমরা অল্প কিছু টাকা ডোনেট করার পর আমরা তোমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করব, যে গ্রুপের মধ্যে তোমাদের সেই কোর্সের সমস্ত ভিডিওসগুলো প্রোভাইড করা থাকবে। এবং সেই নাম্বারটা আমরা খুব শীঘ্রই এই চ্যানেলে আমরা দিয়ে দেবো, যেটা হচ্ছে 22-23 তারিখের মধ্যে এই চ্যানেলে
আমাদের কমিউনিটি পোস্টে এবং ভিডিওর মধ্যে আমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা শেয়ার করব। ওকে, আশা করি তোমাদের এই কোর্সটা খুব ভালো লাগবে। অনেক দিন টাইম নিয়ে আর কি প্রিপেয়ার করেছি। তো আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা।